একদিকে তিনি ঘোষণা দিয়েছেন দেশে ফিরছেন, আরেক দিকে তিনি প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগকে পুনর্গঠিত করে ফেলেছেন এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক কাজকারবারকে তুলে ধরছেন। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন। বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে এবং বাইরে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানাতে তার শত্রুরাও বসে নেই। কেউ বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ দেশের ভেতরেই নিজেরা যাচাই করছেন যে শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি পারবেন না। মজার ব্যাপার হলো লক্ষ লক্ষ মানুষ তাকে উত্তর দিয়ে দিচ্ছে মুখের উপর। এবার হয়তো তারও পালানোর পথ খুঁজতে হবে। মোট কথা, আওয়ামী লীগ এখন 16 আনার উপরে 18 আনা রাজনীতি করছে। দেশের আর সব রাজনীতি ফেল, নাই হয়ে গেছে। গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা কার্যত একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিরবেন, লড়বেন, মরতে হলে মরবেন। এই বক্তব্যকে অনেকে আবেগ হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে আবেগ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো শেখ হাসিনা আত্মসমর্পণ করেননি, আওয়ামী লীগ আত্মসমর্পণ করেনি, শেখ হাসিনা পালায়নি, বরং 2 বছরের দমন পীড়নের পর তারা নতুন কৌশলে ফিরে এসেছে, ফিরে আসছে। দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন, আবার একই সঙ্গে তিনি বলছেন তাকে ট্রাভেল পাস দেওয়া হবে না। আবার ভারতকে অনুরোধ করা হবে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরত পাঠাতে। প্রশ্ন হচ্ছে, যদি তিনি এতটাই অজনপ্রিয় হন, যদি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার ফেরাকে ঘিরে এত উদ্বেগ কেন? কেন তার দেশে ফেরার পথ আটকে রাখার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এত ব্যস্ততা? এর উত্তর খুব সোজা, কারণ তারা জানে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ নতুন পর্যায়ে চলে যাবে। আর এই ভয় শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষের নয়, বিএনপির ভেতর থেকেও সেই ভয় প্রকাশ্যে বের হয়ে আসছে। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। এর চেয়ে বড় রাজনৈতিক স্বীকারোক্তি বা রাজনৈতিক সত্য আর কি হতে পারে বলেন? একজন সাবেক বিএনপি নেতা কার্যত বলে দিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিএনপির জন্য রাজনৈতিক ভূমিকম্পের সমান। আরো মজার বিষয় হলো, যাদের কাঁধে ভর করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, তারাও এখন ভিন্ন কথা বলছে। অবৈধ ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত স্বীকার করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ যারা আওয়ামী লীগের কবর খুঁড়েছিল তারাই এখন বলছে লাশ পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় চালটি দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনে। এতদিন আন্তর্জাতিক মহলে একতরফা ভাবে একটি বয়ান প্রতিষ্ঠা করা হয়েছিল। বলা হয়েছিল জুলাইয়ে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে। বলা হয়েছিল শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা। সেই বয়ানকে কেন্দ্র করেই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, বিচার এবং রাজনৈতিক বৈধতার খেলা চলেছে এতদিন। এখন সেই জায়গাতেই আঘাত করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন নিহতের সংখ্যা নিয়ে, তদন্তের পদ্ধতি নিয়ে, তথ্য যাচাইয়ের মান নিয়ে, এমনকি পুরো অনুসন্ধান প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও। অর্থাৎ আওয়ামী লীগ আর আত্মপক্ষ সমর্থনের অবস্থানে নেই, তারা এখন অভিযোগকারীকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানের আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন নয়। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর জাতিসংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে তাদের অস্বাভাবিক ঘনিষ্ঠতা, আন্তর্জাতিক প্রচারণা, একপাক্ষিক মানবাধিকার বয়ান এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন ছিল। কিন্তু প্রথমবারের মতো সেই প্রশ্নকে একটি সংগঠিত আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ দিল আওয়ামী লীগ। মজার ব্যাপার হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকাস্থ যিনি প্রতিনিধি ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান, যিনি এই পুরো নাটক সাজিয়েছেন এবং পুরো তথ্য দিয়ে এবং বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, ভলকার তুর্কের সঙ্গে যিনি সারাক্ষণ যোগাযোগ রাখতেন, সব বিষয়ে প্রশ্ন তুলে এখন আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে
তার সুরাহা চাইছে। অর্থাৎ শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের আদালতের বিরুদ্ধে লড়ছেন না, তিনি আন্তর্জাতিক বয়ানের বিরুদ্ধেও লড়ছেন। এবং এখানেই আওয়ামী লীগের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তারা একই সঙ্গে দেশের ভেতরে সংগঠন পুনর্গঠন করেছে, তৃণমূলকে সক্রিয় করেছে, নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আন্তর্জাতিক অঙ্গনে আইনি এবং কূটনৈতিক লড়াইও চালাচ্ছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষরা এখনো মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা, মামলা দেওয়া এবং গ্রেপ্তারের রাজনীতি নিয়েই ব্যস্ত। এবং আমরা দেখতে পাই ভিডিও ছড়িয়ে পড়ে যে অসংখ্য ছাত্রলীগ নেতা, অসংখ্য যুবলীগ নেতাকে ধরে ধরে এনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, পরিবারের সদস্যদের বিশেষ করে নারী সদস্যদের হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। অবস্থা তো ভয়াবহ। এরই মধ্যে ইউনূস সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে মানুষ যাকে অনেকেই চিনত এবং যাকে সবচাইতে ভয়ঙ্কর একটা নোংরা লোক হিসেবে মানুষ চিনে এতদিন ধরে, সেই আসিফ নজরুলের ফেসবুক জরিপের ঘটনাও কিন্তু প্রতীকীভাবে অনেক কিছু বলে দিচ্ছে। আসিফ নজরুল ভেবেছিলেন হয়তো মানুষ শেখ হাসিনার ফেরাকে অসম্ভব বলে উড়িয়ে দেবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন তাদের সংখ্যা, যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন না, তাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়। এটি বৈজ্ঞানিক জরিপ নয়, কিন্তু রাজনৈতিক মনস্তত্ত্বের একটি শক্তিশালী ইঙ্গিত। মানুষ অন্তত এই বিশ্বাস করছে যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়নি, আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যায়নি, শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ আছে। যাওয়ার তো প্রশ্নই যখন আসে না, তখন ফেরার কথা আসছে কেন? ইতিহাসের দিকে তাকালেও বিষয়টি অবাক করার মতো নয়। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতার বাইরে, নেতৃত্ব সংকটে এবং রাজনৈতিকভাবে বিপর্যস্ত। 2007 সালে শেখ হাসিনা যখন ফিরেছিলেন তখন সেনা সমর্থিত সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। শেখ হাসিনা যখন লন্ডনের এয়ারপোর্টে বাংলাদেশে যাওয়ার জন্য প্লেনে উঠবেন তখন তার কাছে একটি ফোন এসেছিল। আমি তখন শেখ হাসিনার পাশে দাঁড়ানো ছিলাম এবং সেই ফোনটি এসেছিল ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছ থেকে, যিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন 11 সরকারের। এবং ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছিলেন যে বন্ডি তুমি দেশে আইসো না, শেখ হাসিনা বলছেন আমি দেশে আসবো, পারলে ঠেকান। এই যে দুই ক্ষেত্রেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত তার প্রতিপক্ষদের হিসাব নিকাশ সব ওলটপালট করে দিয়েছিল। এবারের প্রত্যাবর্তন আরো বড়, আরো বিশাল, আরো ব্যাপক। কারণ এবার তিনি শুধু আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরবেন না, তিনি এমন একজন রাজনৈতিক চরিত্র হিসেবে ফিরবেন যাকে 2 বছর ধরে রাষ্ট্রীয়, বিচারিক, আন্তর্জাতিক এবং মিডিয়া পর্যায়ে একযোগে আক্রমণ করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে। অথচ তিনি রাজনৈতিকভাবে টিকে আছেন, সংগঠনকে টিকিয়ে রেখেছেন, এমনকি পাল্টা আক্রমণ শুরু করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বিরোধ হলো যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে শুরু থেকেই। যে নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। যাকে নির্বাসনে পাঠানো হয়েছে তিনি এখন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় ফ্যাক্টর। যাকে বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছিল সবাই, এখন সবাই আবার বলছে আগেই ভালো ছিলাম, আমরা তাকেই ফেরত চাই। আর এটাই বিএনপি, জামায়াত, এনসিপি এবং অবৈধ ইউনূস সরকারের উত্তরাধিকারী বহনকারী শক্তিগুলোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা নয়, কারণ সেই প্রশ্নের উত্তর সময় দেবে। আসল প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরলে কারা টিকবে। কারণ ইতিহাস বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন একক কোনো ব্যক্তির ফেরা নয় বা একজন শুধুমাত্র মানুষের ফিরে আসা নয়, এটি সব সময় বা এই শেখ হাসিনার ফেরাটা সব সময় বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ঘটনা। আর এবারও সেই আশঙ্কাই সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষদের, ইউনূসকে, ইউনূসের উপদেষ্টাদের, তারেক রহমানকে, বিএনপিকে, জামায়াতকে আর এনসিপির লালু ভুলু কালোদের তো বটেই। দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে আনন্দের কোনো সীমা এবং পরিসীমা নেই। বিরোধী দল যারা আছেন, বিশেষ করে তরুণ যারা আছেন, তারা সবাই বলছেন আসো আসো আসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি,
তুমি এয়ারপোর্ট দিয়ে নামবে, এই জন্য এয়ারপোর্টের পাশে আমরা আগের থেকে বাসা ভাড়া করে বাড়ি তৈরি করে সেখানে তোমার জন্য, তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা বসে থাকব। আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কথাবার্তা সাধারণত এনসিপি এবং জামাত শিবিরের যারা লোকজন রয়েছেন তারাই এই কথাগুলো বলছেন। বিএনপি কার্যত এখানে খুব ডিপ্লোম্যাটিক যে অ্যাটিটিউড সেটা তারা প্রদর্শন করছে। ওরকম কথাবার্তা না বলে তারা শুধু বলছে যে হ্যাঁ তিনি আসেন, তিনি যদি আসেন তার প্রতি অবিচার করা হবে না, দেশের যে প্রচলিত আইন কানুন রয়েছে সেই আইন কানুন মোতাবেক তাকে বাংলাদেশে আইনি সুবিধা দেওয়া হবে, তার প্রতি অত্যাচার করা হবে না, অবিচার করা হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কথা। তো আওয়ামী লীগের যারা লোকজন তারা মানে শেখ হাসিনাকে মনে করে অপার্থিব কোনো শক্তির আধার। এটা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোজাগতিক ত্রুটি বলতে পারেন, তাদের অসুস্থতা বলতে পারেন, অথবা তাদের বিশ্বাস আবেগ বলতে পারেন, তাদের ঈমান বলতে পারেন, একিন বলতে পারেন, এবং এটা হয়ে যায়। দীর্ঘদিন ধরে আপনি যখন কারো নেতৃত্বে নিজেকে বিলীন করেন, নেতা এবং তার কর্মী এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে এটি আপনি আল মুকাদ্দিমা যদি পড়েন ইবনে খালদুনের, আপনি বুঝতে পারবেন যে এটা পিতা পুত্রের যে সম্পর্ক, মায়ের সাথে তার পুত্রের যে সম্পর্ক, এই সম্পর্কের চাইতেও নেতা এবং তার কর্মীর মধ্যে আরো অতি উচ্চ মার্গের সম্পর্ক তৈরি হয়। এই কারণ হলো পিতা এবং মাতাকে সবাই লালন পালন করেন, শ্রদ্ধা দেখান, সন্তানকে পিতামাতা লালন পালন করেন, কিন্তু ঠিক রাজনৈতিক কর্মে একজন কর্মী, একজন সেনাপতি, একজন সৈনিক তার কমান্ডারের, তার নেতা, তার রাষ্ট্রপ্রধানের হুকুম মতো যেভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় জীবন, নিজের জীবনটি দিয়ে দিতে পারেন বা দিয়ে দেন, এরকম ঘটনা পারিবারিক জীবনে দেখা যায় না। তো এই কারণে হয় কি, যে কোনো যে রাজনীতির যে গোত্র, রাজনীতির যে সূত্র, রাজনীতির যে দলবাজি, এটা যারা এই দলের সাথে সম্পৃক্ত তারাই বুঝতে পারবে। যেমন ধরুন জামাতের সভাপতি শফিকুর রহমান, তো জামাতের সভাপতিকে আপনি যত কথাই বলেন না কেন তিনি তার দলের পীরে কামেল। তার দিকে তাকালে জামাতের যারা লোকজন রয়েছে তারা মনে করে তাদের পাপ ক্ষয় হয়, তাদের পুণ্য হয়, এবং নেতার হুকুম পালনের মধ্যেই তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। ঠিক আপনি যদি বিএনপির নেতাকর্মীদের কাছে যান, তারা হয়তো ইসলামের পরিভাষায় এভাবে বলবে না, কিন্তু তারা জনাব তারেক রহমান সাহেব কিংবা বেগম খালেদা জিয়া, এই দুজনের প্রতি তাদের আনুগত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা, এটা আপনি কেবলমাত্র একদম ব্রুট বা ব্রুটালি বিএনপি না করলে আপনি এই সমস্যাটা বুঝতে পারবেন না। দলের অনেক লোক দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। এই যে সরকার গঠিত হলো, আপনি গিয়ে দেখেন যে তারেক রহমান সাহেব তার ইচ্ছা মতো অনেক লোককে নিয়োগ দিয়েছেন যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এতে করে অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মারাত্মকভাবে অপমানিত বোধ করছেন, কিন্তু তারা দল ছেড়ে যাচ্ছেন না, দলের বিরুদ্ধে কথা বলছেন না, নিজেরা সমালোচনা করছেন, এটা কেন হলো, এটা কি হলো, এটা কি করা ঠিক, এই সরকার কি টিকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বাংলাদেশ জিন্দাবাদ বলা হয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলা হয়, তাহলে কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের সামনে যেভাবে মন্ত্রীরা দৌড়াচ্ছে, বা যারা মন্ত্রিত্ব লাভ করার পর তারেক রহমান সাহেবকে তাদের পিতার আসনে বসিয়েছেন, পীরের আসনে বসিয়েছেন, ওলি আল্লাহ গাউস কুতুবের আসনে বসিয়েছেন, তারা যেভাবে তাকে সম্মান করেন, ওই যে দলের যে আঘাতপ্রাপ্ত কর্মী বা নেতা যে কিছুই পায়নি, দলের বিপদে সেও কিন্তু একইভাবে, বরং এই যে এখন যারা সুবিধাভোগী তাদের চাইতেও বেশি দলকে ভালোবাসবে। এই যে দল করার কারণে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা অনাদিকাল থেকে, মানে একেবারে আদিকালেরও আদিকাল, যখন মানুষ পাহাড়ে বসবাস করতো গোত্রগতভাবে, তখন থেকে এই সম্প্রীতিটা চলে আসছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে প্রায় 6 কোটি মানুষ যারা সরাসরি আওয়ামী লীগ করে,
এদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্রোধ আছে, পরস্পরের প্রতি বিক্ষোভ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, কলহ আছে, বিবাদ আছে, কিন্তু দলের প্রতি আর দলের নেত্রীর প্রতি, শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন, তাদের যে ভালোবাসা, সেটা একটু কমেনি, বরং আরো বেড়ে গেছে। এ কারণ হলো যে ধরুন এখন বিএনপি ক্ষমতায় আসছে বা জামাত ক্ষমতায় আছে, তো এই সময় এদের মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তারা যখন বিরোধী দলে ছিল তখন ছিল না। আবার এখন আওয়ামী লীগের মধ্যে যে মমত্ববোধ তৈরি হয়েছে, প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, এবং তারা যেভাবে এখন দলের জন্য কাজ করতে, বাংলাদেশে ফিরে আসতে প্রাণপণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যার যার অবস্থান থেকে তারা যেভাবে নিজেদের পকেটের টাকা খরচ করছে, সেটি দল ক্ষমতায় থাকতে তারা কখনো করেনি। তো সেই দিক থেকে আওয়ামী লীগ যে একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য একটি, যাকে বলবো কি বলবো, একটা মাইলস্টোন, এটি হিমালয়, এটি সমুদ্র, এটি বঙ্গোপসাগর, এটি পদ্মা, মেঘনা, যমুনা, আপনি যেটা বলেন না কেন, আপনি বাংলাদেশ যদি ধরেন তাহলে আপনি ঠিক বাংলাদেশে কেওক্রাডাং, বা আপনি যদি উত্তরবঙ্গে যান সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই কাঞ্চনজঙ্ঘা রূপ, কিংবা আপনি যদি কক্সবাজার যান তাহলে বঙ্গোপসাগরের রূপ, পদ্মা, মেঘনা, যমুনার রূপ, এটা ছাড়া আসলে বাংলা কল্পনা করা যায় না। একইভাবে রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ এখন এরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছে, প্রায় 70 বছরে তাদের যে সুদীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে তারা যে লিগেসি তৈরি করে ফেলেছে, এই কারণে বাংলাদেশে যদি মিলিটারি শাসন আসে, ডিক্টেটরশিপ আসে, একজন মুসলিনি আসে, একজন হিটলার আসে, তখন হয়তো আওয়ামী লীগের নাম এভাবে উচ্চারিত হবে না। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি রাজনীতির কথা বলবেন, দলের কথা বলবেন, আওয়ামী লীগের কথা বলবেন না, কিন্তু জামাত এবং এনসিপি, বিএনপির কথা বলবেন, হবে না। এখানে আওয়ামী লীগের নাম আসবেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো শেখ হাসিনা। এই দলটির যে নেতৃত্ব 1980 সন থেকে সরাসরি আজ অবধি, তাহলে 46 বছর ধরে এই দলটির সর্বোচ্চ নেতৃত্বে তিনি আছেন। এই 46 বছর বয়সে তিনি অন্তত 3 থেকে 4টি জেনারেশনকে পেয়েছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে 1980 সনে, প্রতি তারা ধরেন 5 বছর বা 10 বছর, গড়ে 7 বছর ধরেন থাকলো। তো 7 বছর যদি থাকে, তাহলে এই ছাত্রলীগের কয়টি গ্রুপকে তিনি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 বছর, বা ধরেন কলেজ লাইফ থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত 10 বছর যদি আপনি ধরেন, তাহলে 4.5টি জেনারেশন তিনি পেয়েছেন, যারা ছাত্রলীগ থেকে এখন বৃদ্ধ লীগ হয়ে গেছে। 80 সনে যারা ছাত্রলীগ করতেন, তারা এখন অনেকের বয়স এখন 70-75 বছর বয়স হয়ে গেছে। এই যে বিশাল শ্রেণী, যাদের সঙ্গে শেখ হাসিনার যে অ্যাডাপশন, যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, এটা স্মৃতিবহুল। তারা একসাথে মুড়ি মাখিয়ে খেয়েছে, একসাথে নৌকায় চড়ে পদ্মা নদী পাড়ি দিয়েছে, একসাথে স্পিড বোটে করে গেছে, তারা একসাথে গাড়িতে করে, বাসে করে সারা বাংলাদেশ গেছে, এবং একসাথে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে 80 সনে, 90 সনে। তারা ওই 32 নম্বরের বাড়িতে শেখ হাসিনা রান্না করেছে, তারা সবাই খেয়েছে। এই যে স্মৃতি, এই স্মৃতির কারণে শেখ হাসিনার সঙ্গে বহু অভিমান আছে, বহু কষ্ট আছে, কিন্তু এরকম একটা সম্পর্ক লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে। আর যারা, আমি তো বললাম যে 6 কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে, তারা তো আছে। তার বাইরে এরকম স্মৃতিকাতর, শেখ হাসিনার কথা মনে করে কারো পেট পুড়ে, কারো বুক পুড়ে, কারো মন খারাপ হয়ে যায়, কারো রাগ হয়ে যায়, কেউ ছুটে দিল্লিতে যেতে চায়। এই যে দলের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য অন্য সব দলের মতোই, জামাতের মতো। একটা লোক ধরেন এখন সিপিবি, ছোট একটা দল, কিন্তু সিপিবি বা বাসদ, এই দলগুলো দেখবেন যে অনেকগুলো মানুষ আদর্শিক কারণে অনেকে বিয়েই করেনি, সারা জীবন এই দল করে তারা জীবন শেষ করে দিল। বিসিএস চাকরি পেয়েছে, অনেক পাকিস্তানের সিএসপি অফিসার হওয়ার সুযোগ ছিল, সবকিছু বাদ দিয়ে তারা কিন্তু এই দলগুলো করেছে। তো এই যে দল করার যে মনোবৃত্তি, সেটা আওয়ামী লীগের মধ্যে খুব বেশি প্রবল। এর কারণে এই দলটি সেই ক্ষমতায় গেছে বারবার, 54-তে ক্ষমতায় গেছে, 70-এ ক্ষমতায় গেছে,
তারপরে 96-তে ক্ষমতায় ছিল, এরপরে 96-এর পরে টানা একেবারে 2008 থেকে 24 পর্যন্ত আবার সুদীর্ঘকাল রাজপথে থেকেছে। বারবার তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, জেল জুলুম হুলিয়া, মানে আমাকে যে দেখিবারে পায়, মানে অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলই, শেষের কবিতা সেই যে বিখ্যাত উক্তি। এখন আওয়ামী লীগের যারা লোকজনরা আছে এর মধ্যে শুধুমাত্র মাখন খাওয়া পার্টি নেই, জেল খাওয়ার মানে খাটা পার্টি আছে, মন্ত্রী হওয়া পার্টি আছে, মানে মন্ত্রী হয়েছে জেলও খেটেছে। আবার ধরেন আওয়ামী লীগকে ব্যবহার করে মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে, আবার জেল খেটেছে, কর্তৃপক্ষের সাথে মারামারি করেছে। সেটা সব মিলিয়ে মানে এই দলটির সঙ্গে যে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটি এইরকম যে তারা মরে যাবে, রক্ত মাংস আলাদা হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ থেকে তাদেরকে আপনি আলাদা করতে পারবেন না। আর এই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক মনোবৃত্তি, সেই মনোবৃত্তির কেন্দ্রে ম্যাগনেটিক পাওয়ার হিসেবে যিনি আছেন তিনি শেখ হাসিনা। এখন যেটা বলছিলাম যে এই যে শেখ হাসিনা ম্যাগনেটিক পাওয়ার হিসেবে আছেন, তিনি এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন আমরা সবাই জানি। কেউ বলছেন পালিয়ে গেছেন, কেউ বলছেন না পালিয়ে যাননি, তাকে রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ বলছেন তিনি আর জীবনে ফিরে আসতে পারবেন না, কেউ বলছেন তিনি আবার আসবেন, একেবারে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে স্যালিউট দিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর রূপে বসাতে হবে। কারণ তিনি যে পদত্যাগ করেছেন, পদত্যাগের কাগজ নেই, রাষ্ট্রপতি বলেছে। অন্যান্য যে সমস্ত কথাবার্তা ইউনূস আমলে বলা হতো, সংবিধানের এত অনুচ্ছেদ, 106 অনুচ্ছেদ, এখন এগুলো নিয়ে কেউ আলোচনাই করছে না। অনেক বড় বড় বিএনপির নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিজীবী, তারা খালি হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা যে পদত্যাগটা করেছেন সেই পদত্যাগের পেপারটা কই। যদি পদত্যাগের পেপারটা না থাকে তাহলে এটা আগামীতে শেখ হাসিনা যদি ফিরে আসে, এটা ঝামেলা তৈরি হবে, ভীষণ রকম ঝামেলা তৈরি হবে। সে যদি এসে নতুন করে পদত্যাগ করে তাহলে একরকম, আর যদি বলে যে না আমি পদত্যাগ করিনি, কাগজ দেখাও, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা, তাহলে সেটার পরিণতি কি হবে। সব মিলিয়ে রাজনীতি এরকম একটা জটিল অবস্থায় যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময়টাতে স্বয়ং শেখ হাসিনা তিনি বললেন যে আমি ফিরবো মাথা উঁচু করে। এখন আমার প্রশ্ন হল, ভালো কথা, তিনি মাথা উঁচু করে ফিরবেন, মাথা তো উঁচু করেই ফিরবেন, তো সেক্ষেত্রে মাথাটা কতটা উঁচু থাকবে। যদি তিনি জনগণের নেত্রী হয়ে আসেন, জনগণের কামনা বাসনার যাকে বলা হয় স্বপ্নকে ধারণ করে তিনি আসেন, আমি মনে করি তার মাথা অবশ্যই উঁচু থাকবে, এবং সে মাথা একেবারে পৃথিবীর ছাদ ফুঁড়ে, আসমান ফুঁড়ে আরো বহুদূর যাবে, আরো সে আজিম পর্যন্ত চলে যেতে পারে। কেন? বিকজ ওই যে আল্লাহর হিকমা, আল্লাহর রহমত, আল্লাহর হুকুম, যে আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমতায় বসায়, যাকে ইচ্ছে তাকে ক্ষমতা থেকে তাকে টেনে হিসড়ে নামায়, আবার যাকে ইচ্ছে তাকে ক্ষমতা ফেরত দেয়। যখন শেখ হাসিনাকে ক্ষমতা ফেরত দিবে তখন সেই ক্ষমতার সঙ্গে আরো সে আজিমের একটা যোগাযোগ থাকবে। এই গেল এক, আল্লাহর হুকুম, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া এবং দেশের প্রয়োজন, এই গেল একটা। আরেকটা হলো যে তিনি ঠিক যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে আমেরিকার দালাল হয়ে, তাবেদার হয়ে, সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার কথা বলে, মার্কিন গোলামি চুক্তির কথা বলে, এবং অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মতো করে যদি তিনি আসেন, তার মাথা উঁচু থাকবে না, বরং তার সারা জীবনের যে অর্জনগুলো আছে সেই অর্জনগুলো নষ্ট হয়ে যাবে। তিনি অপমানিত হবেন, আরো লাঞ্ছিত হবেন, এবং শেষ বয়সে এতটা লাঞ্ছিত অপমানিত হবেন যেটি কল্পনাও করা যায় না। থার্ড, তিনি যদি ভারতের তাবেদার হয়ে আসেন, ভারতের দালাল হয়ে আসেন, একইভাবে তার মাথা উঁচু থাকবে না। এখন ভবিষ্যতের ব্যাপারে আল্লাহ জানেন, আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন যে তিনি আসেন কি আসেন না, বা আসলে মাথাটা কিভাবে উঁচু থাকে আর কিভাবে নিচু থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।